শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এস.এম.জেড ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে অর্থনীতি প্রথম বর্ষের অর্থনীতি একাদশ শ্রেণীর প্রথম পত্রের আমরা যে অধ্যায়টি চলছিল, আমাদের প্রথমতা চলছিল, সেটির আজকে আমরা পরবর্তী ধাপে যাব। আমি একটু বলে নেই এ পর্যন্ত আমরা এই অধ্যায়ের কি কি করেছি, একটু আমি আলোচনা করি তোমাদের সুবিধার জন্য। শুরুতে তোমরা দেখেছিলে যে অর্থনীতি বিষয়টি কি। অর্থনীতি বলতে তোমরা সবাই মোটামুটি জানো যে সীমিত সম্পদের মাধ্যমে আমরা যে উপায়ে আমাদের অসীম অভাব পূরণ করব, সেটা যে শাস্ত্র আলোচনা করবে তাকে আমরা অর্থনীতি মূল আলোচ্য বিষয় বলতে পারি। এরপর তোমরা দেখছিলে হচ্ছে দুটা অর্থনৈতিক মৌলিক সমস্যা, যেমন ধরো দুষ্প্রাপ্যতা এবং হচ্ছে তোমার কি বলে নির্বাচন। বড় ধরনের দুটো সমস্যা বা সকল অর্থনৈতিক সমস্যার মূল জিনিসই হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন জনিত সমস্যা। দুষ্প্রাপ্যতা বলতে আমরা কি বুঝি তোমরা জানো। চাহিদার তুলনায় যখন সম্পদের যোগান সীমিত হয় তখন দুষ্প্রাপ্যতার সমস্যা সৃষ্টি হয়। অথবা আমরা এভাবে বলতে পারি, যে জিনিসটি তুমি চাচ্ছ সেটি বাজারে নেই, অথবা তুমি যে পরিমাণ চাচ্ছ সেই পরিমাণও বাজারে নেই, এটাকে আমরা দুষ্প্রাপ্যতার সমস্যা বলছি। এরপরে তোমরা দেখেছিলে নির্বাচন জনিত সমস্যা। তোমার হাতে অভাব আছে 10টা, তুমি তো 10টা অভাব একসাথে পূরণ করতে পারবে না। কোন অভাবটাকে তুমি কিভাবে নির্বাচন করবে এবং কোনটাকে প্রথমে পূরণ করবে, কোনটাকে দ্বিতীয়তে পূরণ করবে, কোনটাকে তৃতীয়তে পূরণ করবে, সেটা আমাদের জন্য, সেটার জন্য আমাদেরকে নির্বাচন করতে হবে। এটাকে আমরা বলছি হচ্ছে নির্বাচন জনিত সমস্যা। এরপরে তোমরা দেখতে পেয়েছো যে মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ তিনটি। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। কি উৎপাদন করা হবে, তোমার দেশের জনগণের যেটার চাহিদা বেশি থাকবে সেটা তোমার দেশ বেশি পরিমাণে উৎপাদন করবে। ঠিক একইভাবে তোমার দেশের ওই জিনিস উৎপাদনের জন্য, তোমরা জানো যে বাংলাদেশ শ্রম নির্ভর দেশ, ওই জিনিস উৎপাদনের জন্য তোমার উৎপাদনের উপকরণগুলোর মধ্যে যেগুলো সস্তা সেটা দিয়ে তুমি ওই উপকরণটা বেশি উৎপাদন করতে চেষ্টা করবে। এভাবে আমরা উৎপাদন করবো। কার জন্য উৎপাদন করবে সেটা নির্ভর করবে তুমি কোন যে এরিয়াতে বসবাস করতেছো সেই এরিয়াতে কোন ধরনের মানুষ বসবাস করে। তারা যদি বড় লোক হয় তাহলে সে অনুপাতে প্রোডাক্ট তৈরি করতে হবে, আর তারা যদি গরিব হয় সে অনুযায়ী তোমার পণ্য তৈরি করতে হবে। মানে এটা ডিপেন্ড করবে তুমি কোন ধরনের এরিয়াতে বিলং করো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। এরপরে তোমরা দেখতে পেয়েছো সেটি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তোমরা জানো যে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে বোঝায় এটা এমন একটা রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দু বর্তমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। আমি আরেকবার বলি, উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটি বিন্দু বর্তমান সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। অর্থাৎ তোমার দেশে যে পরিমাণ সম্পদ এবং যে পরিমাণ প্রযুক্তি আছে তা দিয়ে তোমাদের সর্বোচ্চ দুইটি দ্রব্য কি পরিমাণ উৎপাদন করতে পারবে তা যে রেখা দিয়ে দেখাই আমরা, তাকে আমরা বলে হচ্ছে উৎপাদন সমানা রেখা। এটা একটা বাউন্ডারি লাইন তোমরা দেখেছো। এখানে তোমরা দেখছিলে তিনটা বিন্দু ছিল, একটা হচ্ছে অর্জনযোগ্য, একটা হচ্ছে অর্জনযোগ্য, একটা হচ্ছে তোমার কি বল অদক্ষ। অদক্ষ, অর্জনযোগ্য, একটা দক্ষ। অদক্ষ কোনটা, তোমরা যদি এই লাইনের ভেতরে উৎপাদন করো আমরা এটাকে বলবো অদক্ষ বিন্দু। কেন অদক্ষ বিন্দু, কারণ হচ্ছে এই বিন্দুতে উৎপাদন করলে তোমার অনেক সম্পদ অযথা পড়ে থাকবে, বেকারত্ব বাড়বে, সমাজে অস্থিতিশীলতা দেখা দিবে। আর বাইরে যদি উৎপাদন করতে চাও বাইরে সেটা অসম্ভব, মানে বাইরে উৎপাদন করা সম্ভব না, কারণ সেই পরিমাণ সম্পদ তোমার নাই। এজন্য এই বিন্দুকে বলে অর্জনযোগ্য বিন্দু। আর উৎপাদন সম্ভাবনা রেখার উপর বিদ্যমান সকল বিন্দুকে বলে হচ্ছে দক্ষ বিন্দু। এরপরে তোমরা যেটা দেখতে পেয়েছো সেটা হচ্ছে সুযোগ ব্যয়। আমরা জানি যে সুযোগ ব্যয় বলতে বোঝায় কি, ত্যাগকৃত সুযোগী সুযোগ ব্যয়। অথবা আমরা এভাবে বলতে পারি, একটি জিনিস অতিরিক্ত পাওয়ার জন্য অন্য জিনিসের আমরা যে পরিমাণ ছাড় দেই বা অন্য জিনিস আমাদের যে পরিমাণ হারাতে হয় তাকে আমরা বলতেছি হচ্ছে সুযোগ ব্যয়। অথবা আমরা এভাবে বলতে পারি বিকল্প দ্রব্যের উৎপাদন পরিহারের ব্যয়কে সুযোগ ব্যয় বলে। মানে এত কিছু জানার দরকার নেই, তোমরা জানো যে সুযোগ ব্যয় কি। যে একটা জিনিস মনে করো তোমার 5টা অপশন আছে, তুমি মনে করো যে 5টা চিপস তুমি ভোগ করবা, যে মিস্টার টুইস্ট, পটেটো ক্র্যাকার্স, লেইস, পপার্স, মনে করো সান চিপস, 5টা চিপস তুমি খাও হচ্ছে মিস্টার টুইস্ট। মিস্টার টুইস্ট ভোগ যদি না করতে তুমি যদি না করতা তাহলে তুমি কোনটা ভোগ করতে পারতা, পটেটো। তাহলে মিস্টার টুইস্ট খাওয়ার সুযোগ ব্যয় হবে, পটেটো ক্র্যাকার্স ত্যাগ করা। এই হচ্ছে সুযোগ ব্যয়।
তোমার কাছে দুইটা অপশন, হয় তুমি বিয়ে করবা নয় তোমাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে। যদি বিয়ে করো তাহলে বিদেশ যেতে পারবে না, আর যদি বিদেশ যাও তাহলে বিয়ে করতে পারবে না। এই হচ্ছে সুযোগ। আচ্ছা, এরপরে যেটা তোমরা দেখছো যে আমরা কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয় ধারণা ব্যাখ্যা করতে পারি। এটা তো তোমাদেরকে দেখানো হয়েছে, যে আমরা দেখাইছি একটা চিত্রের মাধ্যমে যে তুমি যদি একটা দ্রব্য বেশি ভোগ করো, অন্যটা তোমাকে এই পরিমাণ ছাড় দিতে হবে, ওইটা বেশি পাওয়ার জন্য তোমাকে এতটুকু ছাড় দিতে হবে। এটি হচ্ছে সুযোগ। এরপরে বিগত ক্লাসে তোমাদেরকে মোস্তফা স্যার দেখিয়েছে যে আমাদের অর্থ ব্যবস্থা বিভিন্ন ধরনের হয়, তোমরা জানো, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং মিশ্র। বিগত ক্লাসে তোমরা ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার পুরো জিনিসটি তোমরা শিখেছো এবং এটার পার্থক্য তোমরা দেখেছো। তারপরে আমি একটু তোমাদেরকে রিক্যাপ করি। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে ব্যক্তি মালিকানা থাকবে। কি থাকবে? এখানে ব্যক্তি মালিকানা থাকবে, মানে প্রাইভেটাইজেশন অফ ওয়েলথ। এখানে তোমার হচ্ছে পরিপূর্ণভাবে ব্যক্তি মালিকানা থাকবে এবং এখানে কোনো সরকারি হস্তক্ষেপ থাকবে না। মনে করো তোমার হচ্ছে আমেরের ইচ্ছা সে 12টা বাজে বাইরে যাবে, ঘর থেকে রাত 12টায় বাইরে যাবে, সে আবার আসবে না, 5 দিন পরে আসবে, কেউ তাকে কিছু বলতে পারবে না, সে যেমন খুশি তেমন চলতে পারে। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান বিষয়। ব্যক্তি স্বাধীনতা থাকবে, ব্যক্তি যা খুশি করতে পারবে, সরকার কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সরকার তোমাকে বলে দিবে তুমি এটা করতে পারবা, এটা তুমি করতে পারবা না, মানে সরকারের নির্দেশনা ব্যতীত তুমি কোনো কাজ করতে পারবা না। মানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সরকারি হস্তক্ষেপ, বুঝছো? আর মিশ্র অর্থনীতি ব্যবস্থা, যেটা আমরা আজকে শুরু করব, সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। তোমরা জানো যে অর্থ ব্যবস্থায় কিছু ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য থাকবে, কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে তোমার মিশ্র অর্থ ব্যবস্থা। বিষয়টা খুবই সহজ, খুবই সুন্দর, এবং আমার মনে হয় মানে এখানে তোমরা মানে অত কঠিন কিছু নাই এই অধ্যায়, বুঝছো? তা আমি একবার বলি তোমাদের সুবিধার জন্য। যে অর্থনৈতিক ব্যবস্থায়, আমরা যদি এভাবে বলি, যে অর্থনৈতিক ব্যবস্থায় তোমার ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ থাকবে, মানে যেখানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা দুইটারই কিছু বৈশিষ্ট্য যে অর্থ ব্যবস্থায় থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে তোমার মিশ্র অর্থ ব্যবস্থা। যেমন তোমরা জানো, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি মালিকানা বা ব্যক্তি স্বাধীনতা, আর পুঁজিবাদী কি বলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সরকারি হস্তক্ষেপ। তার মানে হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা কি থাকবে? ব্যক্তি স্বাধীনতাও থাকবে, সরকারি হস্তক্ষেপও থাকবে। এই দুইটা মিলিয়ে যে অর্থ ব্যবস্থা হবে তাকে আমরা বলতেছি হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। এখানে একটা বিষয় জরুরি, তোমার মিশ্র অর্থ ব্যবস্থার কিন্তু বৈশিষ্ট্যগুলোও খুব মজার। তোমাদের বইয়ে আছে, তোমরা সবাই মোটামুটি মাসুম আলী অথবা তোমার হচ্ছে স্বপন আক্তার হুমায়ুন, দুইটা বইয়ের যেকোনো একটা কিনছো, আমি ধরে নিব, এবং সবাই সামনে মোটামুটি বই আছে, তাই না? তোমরা যদি পারো বইটা খুলে দেখো, বৈশিষ্ট্যগুলো পয়েন্টগুলো শুধু দেখো। যেমন ধরো সমাজতান্ত্রিক কি বলি মিশ্র অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তিগত ও সরকারি মালিকানা। তোমরা জানো যে সম্পদের ব্যক্তিগত মালিকানাও থাকতে পারে, আবার সরকারি মালিকানাও থাকতে পারে, কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থায় কি হবে? তোমার হচ্ছে অধিকাংশ সম্পদ এবং উৎপাদন উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা থাকে, পাশাপাশি তোমার হচ্ছে জনগুরুত্বপূর্ণ দ্রব্য ও সেবা উৎপাদনকারী অনেক প্রতিষ্ঠান, যোগাযোগের মাধ্যম, যেমন কি বলে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের শিল্প, আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি সম্পদ সরকারি মালিকানায় থাকে এবং তা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। যেটা মূল কথা, সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপও থাকবে, ব্যক্তি মালিকানাও থাকবে, দুইটাই থাকবে। আচ্ছা, মিশ্র অর্থনীতিতে উৎপাদন, ব্যবসা বাণিজ্য যাই বলো নাই বলো, মোটামুটি সকল জিনিসপত্রই তোমার হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে পরিচিত হলেও তা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। যেমন ধরো তুমি একটা বাসা বানাইছো, সাপোজ তুমি একটা বাসা বানাইছো এবং সেই বাসা তোমার হচ্ছে তোমাকে বছর বছর সরকারকে ট্যাক্স দিতে হয় না, তার মানে কি সরকারি নিয়ন্ত্রণ আছে না তোমার উপরে? বা তুমি হচ্ছে একটা কিছু করতেছ, তুমি একটা বিল্ডিং করবা ধরো, বা তুমি একটা ব্যবসা করবা, তোমাকে বিজনেস লাইসেন্স করতে হবে। উইদাউট বিজনেস লাইসেন্স ইউ ক্যান ডু এ বিজনেস। তুমি যদি একটা ব্যবসা করো, তোমাকে তো অবশ্যই লাইসেন্স দিতে হবে। লাইসেন্সটা কে দিবে? সরকার দিবে না? যে কোনো জিনিস যদি তোমাকে করতে হয়, বর্তমানে আমাদের দেশ একটা মিশ্র অর্থনীতির একটা উৎকৃষ্ট উদাহরণ। যে আমাদের দেশকে পৃথিবীর ম্যাক্সিমাম দেশে তোমার হচ্ছে মিশ্র অর্থনীতির উপর ডিপেন্ড করে চলে, কারণ
কোনো দেশে পুরোপুরিভাবে সরকারি হস্তক্ষেপের উপর চলে না, আবার কোনো দেশে পরিপূর্ণভাবে ব্যক্তিগত উদ্যোগে চলে না। এখানে ব্যক্তি এবং সরকার দুইজনকে যুগপথভাবে এক হয়ে কাজ করতে হয়। যেমন তোমরা পড়ছো যে পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পিপিপি একটা শব্দ আছে, তোমরা হয়তো সামনে পড়বা। পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, মানে পাবলিক বলতে তোমার হচ্ছে সরকার বোঝানো হয়েছে, আর প্রাইভেট মানে হচ্ছে তোমার ব্যক্তি মালিকানা বোঝাইছে। ব্যক্তি এবং সরকার এক হয়ে যেই প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড় করায় সেটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আচ্ছা, এখানে মানে মূল কথা হচ্ছে কি, বৈশিষ্ট্যগুলো তো সবাই তোমরা বই তোমাদের সবার হাতেই আছে আমি জানি। আমি শুধুমাত্র পয়েন্টগুলো একটু বলি। যেমন এখানে সরকারি উদ্যোগ থাকবে, মিশ্র অর্থভাবে সরকারি উদ্যোগ থাকে। আবার এখানে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে উভয় খাতের সহ অবস্থান হবে। ব্যক্তি মালিকানাও ব্যক্তি খাত থাকবে, আবার সরকারও হস্তক্ষেপ করতে পারবে। আবার তোমার হচ্ছে এখানে যে কি বলে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এখানে একটা ব্যাপার আছে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা খুব মজার। যেমন তোমরা জানো যে কোনো জিনিসের দাম আসলে কিভাবে নির্ধারিত হয়। দাম আসলে নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের মাধ্যমে। তোমরা এখনো চাহিদা যোগান পড়ো নাই, যখন চাহিদা যোগান পড়বা বিষয়টা আরেকটু বুঝবা। তবে নর্মালি তোমরা একটু চিন্তা করে দেখবা যে যখন কোনো জিনিসের চাহিদা বাড়ে তখন দামটা বেড়ে যায়, আবার চাহিদা যখন কমে যায় তখন দামটা কমে যায়। এই সিস্টেমটা কিন্তু স্বয়ংক্রিয়, কেউ কিন্তু তোমাকে ফোর্স করে দাম বাড়াইতেছে না। চাহিদা বাড়ছে, দাম বাড়ছে, চাহিদা কমছে, দাম কমে গেছে। এবার প্রতিযোগিতা, মিশ্র অর্থনীতিতে তোমার হচ্ছে প্রতিযোগিতাটা একটা সাধারণ পর্যায়ে থাকে, বুঝছো? মানে মিশ্র অর্থ ব্যবস্থায় যেহেতু ব্যক্তি মালিকানাও থাকে এবং সরকারি হস্তক্ষেপও থাকে, খুব বেশি প্রতিযোগিতা থাকে না। ব্যক্তি মালিকানা থাকলে যেটা হয়, মনে করো তুমি সম্পদ বাড়তে বাড়তে আকাশটাও সম্পদ তোমার হয়ে যাবে, তখন তোমার অন্যান্য যারা ব্যবসায়ী থাকবে তাদের সঙ্গে তোমার প্রতিযোগিতার কোনো জায়গা নেই, কারণ তুমি 100 টাকার মালিক, আমি 1 টাকার মালিক, কোনো প্রতিযোগিতা হবে না। বাট মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদ গড়া বা যাই বলো, তোমার সব ক্ষেত্রে একটা প্রতিযোগিতা বিরাজ করে, কারণ সরকার সকল ক্ষেত্রে ব্যক্তি মালিকানা থাকলেও সরকারি নিয়ন্ত্রণটা সব ক্ষেত্রে বজায় থাকে। এই মুনাফা আসলে তোমার হচ্ছে সরকারি খাতগুলো কিন্তু মুনাফার জন্য আসলে মুনাফার দিকে অতটা টেনশন করে সরকারি বিভিন্ন খাত। তবে কিছু কিছু জনকল্যাণমূলক ক্ষেত্রে দ্রব্যের দাম এবং মুনাফা আংশিকভাবে নিয়ন্ত্রণ করা হয়। এই মেলা বৈশিষ্ট্য আছে, বুঝছো? এখানে প্রচুর বৈশিষ্ট্য আছে। এটা তোমার হচ্ছে খুব বেশি মানে যা বলছি তোমরা একবার বইতে দেখবা, পুরোটা থিওরিটিক্যাল তো সবগুলা এভাবে আলোচনা করা সম্ভব না। এরপরে আমাদের যে অর্থ ব্যবস্থাটা আছে, তোমরা জানো সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থ ব্যবস্থা সেটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য যে এখানে যে অর্থ ব্যবস্থা দেওয়া আছে এটা খুবই খুবই মজার এবং আমার নিজেরও খুব এটা পছন্দ, বুঝছো? ইসলামী অর্থ ব্যবস্থাটা আমার খুব পছন্দ এবং এটাকে তোমার যেই সিস্টেমটাই তোমার ইসলামী অর্থ ব্যবস্থা গড়ে উঠছে এটাকে বলি ইসলামিক ইকোনমিক সিস্টেম। বা তোমার হচ্ছে তোমরা যদি ভবিষ্যতে কেউ এটা নিয়ে পড়াশোনা করো, আলাদাভাবে একটা বিশাল জিনিস হচ্ছে ইসলামিক ইকোনমিক্স, এটাকে বলে ইসলামিক অর্থনীতি। এই অর্থ ব্যবস্থাটা সম্পূর্ণ ডিফারেন্ট। তোমরা এই পর্যন্ত যে তিনটে অর্থ ব্যবস্থা দেখছো, যে তোমার ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং হচ্ছে মিশ্র, এই তিনটা থেকে সম্পূর্ণ আলাদা হচ্ছে ইসলামিক ইকোনমিক সিস্টেম। কিভাবে? আমরা জানি যে ইসলামিক অর্থ ব্যবস্থা মানে ইসলামের মৌলিক নিয়ম নীতি অনুসারে যে অর্থ ব্যবস্থা গড়ে ওঠে তাকে আমরা বলতেছি হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এখানে তোমার হচ্ছে মজার বিষয় হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো আছে ইসলামিক অর্থ ব্যবস্থা, সেটা খুবই মজার। একটু সংজ্ঞা আগে শোনা নাও যে ইসলামী অর্থনীতি বলতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংগবদ্ধ বিশ্লেষণ ও অধ্যয়নকে বোঝায়। আরেকবার শোনো, ইসলামী অর্থ ব্যবস্থা বলতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংগবদ্ধ বিশ্লেষণ ও অধ্যয়নকে বোঝায়। মানে তোমার হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা সম্পূর্ণ পরিচালিত হবে শরীয়তের মোতাবেক। এবং আমরা জানি ইসলামে যেটা তোমার হচ্ছে পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে, আকাশমণ্ডল ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই। মানে পুরা ইসলামিক ইকোনমিক সিস্টেম একেবারে উপর থেকে তোমার হচ্ছে যেভাবে তোমার হচ্ছে শরীয়তে যেটা আছে এইভাবে পরিচালিত করার জন্য বলা হয়েছে। এবং এইভাবে যদি ইসলামিক শরীয়ত মোতাবেক যদি পরিচালিত হয় তাহলে আমরা এটাকে বলবো ইসলামিক অর্থ ব্যবস্থা। এবং ইসলামিক অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, তোমরা জানো সকল সম্পদের মালিক হচ্ছে আল্লাহ, তোমরা জানো, এবং মানুষকে নির্দিষ্ট সময়ের জন্য এটা ভোগ করার জন্য দেওয়া হয়। কিন্তু সকল সম্পদের মালিককে আল্লাহ। কেন আল্লাহ? কারণ হচ্ছে তুমি কোনো সম্পদ আবার নিয়ে যাইতে পারবে না, কারণ তুমি হচ্ছে অস্থায়ী। সম্পদ কিন্তু সম্পদের জায়গাতেই থেকে যাবে, তুমি কিন্তু চলে যাবা, বুঝছো?
এবং একটা মজার বিষয় হচ্ছে ইসলামে তোমরা জানো সুদ এবং মদ হচ্ছে হারাম। সুদ এবং মদ দুটি হচ্ছে ইসলামে হারাম, এবং ইসলামিক সকল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তোমার শরীয়ত মোতাবেক। শরীয়ত মোতাবেক একটা জিনিস আছে, মানব কল্যাণে সব সম্পদের সর্বোচ্চ ব্যবহার। ইসলামী অর্থব্যবস্থায় দেশের প্রাকৃতিক ও মানবীয় সম্পদকে মানুষের আয়ত্তাধীন এবং তার কল্যাণে ব্যবহারের কথা বলা হয়। এই ব্যবস্থায় অর্থনৈতিক প্রচেষ্টার দ্বারা সম্পদের কল্যাণমূলক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়। এটা এক ইউজুয়াল বিষয়, তোমরা মোটামুটি রিডিং করলে নিজেরাই বুঝতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থায় শ্রমের মর্যাদার উপর শ্রমের উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে ইসলামিক অর্থ, অন্য কোনো অর্থ ব্যবস্থায় কিন্তু এটা দেওয়া হয়নি। এটা মাথায় রাখবা যে শ্রমের যে মর্যাদা ইসলামী অর্থ ব্যবস্থায় শ্রমের যেই মর্যাদা দেওয়া হয়েছে অন্য কোনো অর্থ ব্যবস্থা এরকম মর্যাদা দেওয়া হয়নি। ইসলামী সমাজে শ্রম ছাড়া কোনো অর্থনৈতিক অধিকার স্বীকৃত নয়। এই সমাজে নারীকেও শ্রমের বিনিময়ে ভোগের অধিকার দেওয়া হয়েছে, মানে নারীও চাইলে শ্রম দিয়ে তোমার হচ্ছে ভোগ করতে পারবে। আবার হচ্ছে তোমার সুদ মুক্ত আমানত। ইসলামী অবস্থায় কিন্তু কিন্তু সুদ নাই, কিন্তু বললাম এই যে সুদ এবং মদ দুটোই হচ্ছে ইসলামে হারাম, এবং ইসলামী অর্থনীতি সুদ গ্রহণের স্বীকৃতি নেই। এখানে ব্যাংক ব্যবস্থায় সুদ মুক্ত আমানতের ব্যবস্থা রয়েছে, মানে তুমি টাকা রাখতে পারবা। যেমন বাংলাদেশের শরীয়ত ভিত্তিক কিছু ব্যাংক, যেমন ইসলামিক ব্যাংক, আর আলাফা ইসলামিক ব্যাংক, কিছু ইসলামিক ব্যাংক আছে যারা তোমার হচ্ছে ইসলামী শরীয়তের ভিত্তিতে পরিচালিত হয়। আবার তোমার হচ্ছে আরেকটা জিনিস আছে তোমার জাকাত এবং ফিতরা। এই যে তোমরা যে সরকারি ট্যাক্স দাও, ট্যাক্সের বিধান কিন্তু ইসলামিক অর্থনীতিতে নাই। যেটা আছে জাকাত এবং ফিতরা, এটা অর্থটা কি? আমরা যারা ধনী মানুষ তারা যদি আমাদের জাকাত এবং ফিতরা ঠিক মতো দেই, তাহলে আসলে তোমার হচ্ছে এই যে তোমার দেশ পরিচালনার জন্য যা দরকার আর কি, এটা কিন্তু ওরকম ভাবে লাগে না। আমরা যেটা করি, আমরা সকল ক্ষেত্রে ফাঁকি দেওয়ার চেষ্টা করি। আমরা ট্যাক্স যখন দেই আমরা সঠিক টাকাটা দেই না, আমরা আমাদের ইনকামটা কম দেখাই। কেন? কারণ কম ইনকাম দেখালে কম ট্যাক্স দিতে হবে। কিন্তু আমরা যদি ঠিকঠাক মতো জাকাত দিতাম, ঠিকঠাক মতো ফেতরা দিতাম, তাহলে কিন্তু তোমার হচ্ছে আসলে মানে ধনীদের নিকট থেকে অর্থ গ্রহণ করে তা খুব সুন্দরভাবে দরিদ্রদের মধ্যে বন্টন করা যেত। আবার তোমার অপচয় এবং বিলাসের সমর্থন কিন্তু ইসলাম করে না। তোমরা জানো যে ইসলামে আসলে বিলাসিতা নাই, বুঝছো? ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং সেটা কি বলবো, অপচয় এবং বিলাসিতাকে ইসলাম কখনোই সমর্থন করে না। অর্জিত আয়ের ব্যয় ও বন্টন অবশ্যই হতে হবে উৎপাদনমুখী। অর্জিত উদ্বৃত্ত আয় ব্যয় করতে হবে আর্থসামাজিক নিরাপত্তা কল্যাণ সৃষ্টির উদ্দেশ্যে। মোটামুটি এই হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থার মূল কথা। এখন তোমার হচ্ছে চারটা অর্থ ব্যবস্থা মোটামুটি তোমাদের একটু হলেও ধারণা আসছে আমার বিশ্বাস। আমি আরেকবার তোমাদেরকে বিষয়টা বোঝাই। মিশ্র অর্থ ব্যবস্থা কি? মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে যেখানে তোমার সম্পদের ব্যক্তি মালিকানা এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপ দুটোই থাকবে। এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমার মিশ্র অর্থ ব্যবস্থায় তোমার মোটামুটি তুমি বলতে পারো যে পৃথিবীর বর্তমানে সকল দেশ না, মেজরিটি কান্ট্রি তোমার হচ্ছে মিশ্র অর্থনীতির উপর ভিত্তি করে বর্তমানে চলতেছে। তো এইখানে তোমার হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে ভোক্তা স্বাধীনতা থাকে, তার মধ্যেও তোমার হচ্ছে একটা রাষ্ট্রীয় হস্তক্ষেপ থাকে, আর এখানে প্রতিযোগিতা থাকে। তোমরা জানো মিশ্র অর্থ ব্যবস্থায় প্রতিযোগিতা থাকে, এবং এখানে সরকারি উদ্যোগ তোমার ব্যক্তি মালিকানা থাকে, ব্যক্তি মালিকানা থাকলেও সরকারি হস্তক্ষেপও থাকতে হয়, তা নাহলে তো সেটা মিশ্র হবে না। এবং মেজরিটি ক্ষেত্রে বাংলাদেশ বলে পৃথিবীর মোটামুটি ম্যাক্সিমাম দেশই বর্তমানে মিশ্র অর্থ ব্যবস্থার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আর ইসলামী অর্থ ব্যবস্থা কি? পরিপূর্ণভাবে ইসলামিক শরীয়ত মোতাবেক যে অর্থ ব্যবস্থা পরিচালিত হয় তাকে আমরা বলতেছি হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এবং তোমার হচ্ছে এই অর্থ প্রধান বৈশিষ্ট্য কি? তোমরা জানো যে সকল সম্পদের মালিক হচ্ছে আল্লাহ, এবং মানুষ নির্দিষ্ট সময়ের জন্য এটা ভোগ দখলের জন্য পায়। তোমরা জানো ইসলামী সুদ এবং মদ হারাম, এবং ইসলামী অর্থব্যবস্থার শ্রমের মর্যাদাকে উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে, এবং এখানে নারীকেও শ্রম বিক্রি করে ভোগের স্বাধীনতা দেওয়া হয়েছে। এবং তোমরা জানো যে সকল ইসলামিক সিদ্ধান্ত ইসলাম শরীয়ত মোতাবেক নেওয়া হয়, এবং এখানে সুদ মুক্ত আমানতের কথা বলা আছে। এবং তোমার হচ্ছে ইসলামিক অর্থনীতির মৌলিক নীতিমালা ইসলামী শরীয়তের উপর নির্ভরশীল, এবং ইসলাম ধর্মের মূল দর্শন পবিত্র কোরআনের নির্দেশ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিধান মোতাবেক অর্থনৈতিক সমস্যার সমাধান নির্দেশ করা। মানে ইসলামের ধর্মের মূল দর্শন হলো তোমার হচ্ছে পবিত্র কোরআনের নির্দেশ, তোমরা জানো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিধানের মোতাবেক অর্থনৈতিক সমস্যার সমাধান নির্দেশ করা। এই আর তোমরা জানো যে মোটামুটি ইসলামে তো সুদ এবং মদ হারাম, এবং সকল সিদ্ধান্ত তোমার হচ্ছে শরীয়ত মোতাবেক নেওয়া হয়। এবং জাকাত এবং ফিতরাকে ইসলাম অনেক বেশি
প্রায়োরিটি দিছে, এবং জাকাত এবং ফিতরা যদি তোমরা প্রপারলি দাও তাহলে ধনী দরিদ্রের মাঝে আর ব্যবধানটা থাকবে না। অনেক সুন্দর ইসলামিক অর্থ ব্যবস্থা, আমার নিজের অনেক পছন্দ, এবং ইসলামে কোনো অপচয় এবং বিলাসিতার কোনো স্থান নাই। এই এরপরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে তোমাদের ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। খুব সহজ, আমি একটু বলি। অর্থনীতির মূলত সেকশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতিকে ইংরেজিতে বলে মাইক্রো ইকোনমিক্স, সামষ্টিক অর্থনীতিকে ইংরেজিতে বলে ম্যাক্রো ইকোনমিক্স। প্রশ্ন হচ্ছে এই ম্যাক্রো মাইক্রো কি? মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, ম্যাক্রো মানে হচ্ছে বৃহৎ। যখন আমরা বলবো তোমার হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, তখন বুঝবা যে আমরা একটি ব্যক্তি, একটি প্রতিষ্ঠান, একটি দেশ, একজন, একটা ইউনিট নিয়ে কথা বলতেছি যখন আমরা বলবো মাইক্রো ইকোনমিক্স। আর যখন আমরা বলবো যে ম্যাক্রো ইকোনমিক্স, তার মানে হচ্ছে সব পুরা বিশ্ব, পুরা ক্লাস, পুরা দেশ, পুরা পৃথিবী, যখন আমরা পুরো সমগ্র নিয়ে কথা বলবো তখন আমরা এটাকে বলবো ম্যাক্রো। যখন আমরা ইউনিট বা ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিট নিয়ে কথা বলবো বা একক ব্যক্তি, একক প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো, তখন আমরা এটাকে বলবো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। যদি আমাকে বলা হয় যে তোমাদেরকে বলি, তোমরা যেহেতু অর্থনীতি সাবজেক্ট নিয়েছ, তোমাদেরকে জানতে হবে যে অর্থনীতির সাবজেক্টের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। মূলত অর্থনীতির এই দুইটা ভাগই হচ্ছে, এই দুইটা ভাগ থেকেই বাকি ভাগগুলো আসছে, বুঝছো? তো তোমাদেরকে জানতে হবে যে ব্যষ্টিক অর্থনীতি কি, সামষ্টিক অর্থনীতি কি। এখন যদি সংজ্ঞা যদি বলি ব্যষ্টিক অর্থনীতি, তোমরা জানো যে ব্যষ্টিক, আমি তো বলে দিলাম ব্যষ্টিক হচ্ছে ক্ষুদ্র। যখন আমরা ব্যক্তিগত ফার্ম, ব্যক্তিগত প্রত্যেক পরিবার, প্রত্যেক শ্রমিক, প্রত্যেক শিল্প ইত্যাদি, মানে ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিট বা তোমার হচ্ছে ক্ষুদ্রতম অর্থনৈতিক একক নিয়ে আলোচনা করব যেই শাস্ত্রে, এটাকে আমরা বলবো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আর সামষ্টিক অর্থনীতি কি বলতো? যখন আমরা সেম জিনিস, আমরা ব্যক্তির আয়ের পরিবর্তে পুরো সমাজের আয়, একটা প্রতিষ্ঠানের পরিবর্তে সকল প্রতিষ্ঠান, একটা দেশের পরিবর্তে পুরো পৃথিবী নিয়ে আলোচনা করব, তখন আমরা এটাকে বলবো সামষ্টিক অর্থনীতি। মূলত তোমার হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতির পার্থক্য হচ্ছে এটা। আর একটা জিনিস হচ্ছে তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে তোমার এখানে পার্থক্যগুলো জানা জরুরি। তোমাদের এখানে পার্থক্য দেওয়া আছে কিনা বইয়ে? আচ্ছা, পার্থক্য দেওয়া নেই, বৈশিষ্ট্য আছে কিছু। দুইটা বৈশিষ্ট্যকে তোমরা যদি এক করে দাও তাহলে তোমরা পার্থক্য পেয়ে যাবা। যেমন আমি তোমাদেরকে বলেই দিলাম যে ব্যষ্টিক অর্থনীতিতে ছোট ছোট ইকোনমিক ইউনিট বা ক্ষুদ্রতম একক নিয়ে কাজ করে। তারপর হচ্ছে তোমার ব্যষ্টিক অর্থনীতিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের এককের ভিত্তিতে অর্থনৈতিক আলোচনায় স্থান পায়, মানে ইন্ডিভিজুয়াল সবকিছুই, মানে পার্থক্য আসলে মূলত একটাই, এটা ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত ইউনিট নিয়ে কাজ। তোমরা পার্থক্যগুলো বললে দেখবা সবগুলোতে একই কথাই ঘুরে ফিরে লেখা আছে। ব্যষ্টিক অর্থনীতি অর্থনৈতিক ধারণাগুলোর খণ্ডিত অংশ প্রকাশ করে, কারণ এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত জিনিস নিয়ে কথা বলে, এই জন্য এটা পুরো অর্থনীতির চিত্র দেখাইতে পারে না, এটা খণ্ডিত চিত্র দেখায়। আবার হচ্ছে তোমার এই ব্যষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণে অর্থনীতির বিষয়গুলো পৃথক ও ক্ষুদ্র পরিসরে আলোচিত হয়, তাদের মধ্যে কোনো যোগসূত্র থাকে না, বুঝছো? আর ম্যাক্রোতে কি হবে বা সামষ্টিক কি হবে থাকে, মানে ব্যষ্টিক অর্থনীতি তুমি যদি বোঝো, সামষ্টিক অর্থনীতির পার্থক্য বোঝা লাগবে না, ওটা খালি না না লিখে দিলেই সেটা সামষ্টিক অর্থনীতির পার্থক্য হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির আলোচনায় আমরা অর্থনীতির খণ্ডিত চিত্র পাই, পুরো চিত্র পাই না, যেহেতু এটা তোমার হচ্ছে খুব ছোট্ট ইউনিট নিয়ে কাজ করে, বা ছোট্ট মানে একদম তোমার হচ্ছে ইন্ডিভিজুয়াল ইকোনমিক ইউনিট নিয়ে কাজ করে। পক্ষান্তরে তোমরা যদি চিন্তা করো সামষ্টিক অর্থনীতি যখন দেখবা, তখন দেখবা লেখা আছে যে সামষ্টিক অর্থনীতির আলোচনা অবশ্যই বিশাল এবং সামগ্রিক, কারণ এটা পুরা দেশ, সকল পুরা জিনিসটা নিয়ে আলোচনা করে। আবার সামষ্টিক অর্থনীতি আলোচনায় দেশের অর্থ ব্যবস্থা বৃহত্তর বা সামগ্রিক চিত্র পাওয়া যায়, একই কথা বারবার। তারপরে সামষ্টিক অর্থনীতি আলোচনায় একই বিষয়ে বিভিন্ন অংশ বা বিভিন্ন পৃথক পৃথক বিষয়ের আলোচনা অধিকাংশ ক্ষেত্রে সম্পর্কযুক্ত থাকে, এবং যেটা তোমার হচ্ছে ব্যষ্টিক অর্থনীতিতে থাকে না। আবার ব্যষ্টিক তত্ত্ব আলোচনার সময় যে বিষয়গুলোকে তোমার হচ্ছে যে ব্যষ্টিক কি লিখছে বই, এটা ব্যষ্টিক তত্ত্ব আলোচনার সময় সম্পর্কযুক্ত, এটা কিছু জানা লাগবে না। মূল কথা হচ্ছে তোমার ব্যষ্টিক অর্থনীতিতে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত জিনিস নিয়ে আলোচনা করা হয়, আর সামষ্টিক অর্থনীতিতে তোমার হচ্ছে ব্যক্তিগত না, পুরো সমাজ, পুরো দেশ, পুরো রাষ্ট্র নিয়ে আলোচনা করা হয়। এবার তোমরা তোমাদের প্রশ্ন করো, তোমরা সবাই এখন আনমিউট হও, কার কি প্রশ্ন আছে করতে পারো।
সবাই আনমিউট হও, সবাই আনমিউট হও, সবাই। আমি প্রশ্ন শুনি তোমাদের। আমির, সবাই আনমিউট হও। জাফরি, ফারদিন, লিখন রোল, সজিবুল ইসলাম, তামান্না, সবাই আনমিউট হও। আমি তোমাদের সাথে কথা বলি। না স্যার, তেমন কোনো প্রশ্ন নাই। দেখি দেখি, জাফরি, তামান্না, ফারদিন। স্যার আমার তেমন কোনো প্রশ্ন নাই স্যার। আচ্ছা হানিফ, প্রশ্ন করো। তোমাদের কারো কোনো প্রশ্ন নাই? এটা হইলো একজনেরও প্রশ্ন নাই? তো সেট করতে পারতেছি না। হ্যালো, মাহফুজ, মিফতা, আমির, ফারদিন, তামান্না, নাহিদ, মিফতাহুল জান্নাত, প্রশ্ন করো দেখি তো। মিফতাহুল জান্নাত, স্যার নেই। এই তুমি নাই এখানে? স্যার প্রশ্ন নেই। ও প্রশ্ন নাই, আচ্ছা। তামান্না, ও তামান্না, তুমি কি আছো তামান্না? ফারদিন, ফারদিন, ইয়েস স্যার, আছি। আছো না? বলো, প্রশ্ন আছে কোনো তোমার? প্রশ্ন ফারদিন? না স্যার, না স্যার, বুঝতে পারছি আপনার কোনো প্রশ্ন, তেমন প্রশ্ন নাই, জাস্ট রিভিশন দিতে হবে আর কি, একবারে দুইবার রিভিশন দিলে হয়ে যাবে। ফাইন। আর ইয়া তামান্না কই? এই মেয়ে তামান্না, এই পিচ্ছি তামান্না, ও কি, ও মনে হয় ইচ্ছাকৃত ভাবে তোমার হচ্ছে ভিডিও অডিও দুটো বন্ধ করে রেখে ও চলে গেছে মনে হয়, না? এটা হতে পারে। স্যার আচ্ছা, এই বলতে পারেন স্যার। এই লিখন, 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 এই লিখন, লিখন। এও মনে হয় স্যার চলে গেছে। না, ও তো ইয়া আছে। হানিফ, হানিফ, জি স্যার। বলো জি দেখি, স্যার, শুনতে পাচ্ছি। সমস্যা আছে স্যার, কোনো? তেমন সমস্যা? প্রশ্ন নাই স্যার। না স্যার। সমস্যা নাই না? আচ্ছা, এটা খুবই সহজ। আমি একবার তোমাদেরকে অধ্যায়টা একবার রিপিট করি পুরোটা আরেকবার, সময় আছে মোটামুটি। তোমরা মোটামুটি অধ্যায়ে যা পড়ছো, আমার মনে হয় তোমরা মোটামুটি যেভাবে রিভাইজ দেওয়া হয়েছে, মনে হয় না আর কিছু তোমাদের অস্পষ্টতা থাকবে। তোমরা কষ্ট করে নিজেরা বাসায় একবার পুরো অধ্যায়টা রিডিং পড়বা। আমি নিশ্চিত যে মোটামুটি তোমরা পুরো জিনিসটাই বুঝতে পারবা। বুঝছো? পারবো। আচ্ছা, এখন যেহেতু সময় আছে, আমরা দ্বিতীয় অধ্যায়ে ঢুকবো না। দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার আগে দ্বিতীয় অধ্যায় কি আছে তোমাদেরকে একবার বলি। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। তোমাদের তোমাদের একটা বাড়ির কাজ দিব আমি। বাড়ির কাজটা হচ্ছে, প্রথম অধ্যায়ে তোমরা যা পড়ছো, তাই না? এই পড়ার মধ্য থেকে তোমাদের হচ্ছে ওই যে কি বলে, তোমরা খাতা নাও তো, একটু দেখি খাতা নাও, একটা খাতা নাও সবাই দেখি। বাড়ির কাজ দিব আর কি, ছোট্ট। স্যার না হয়েছে স্যার। জি স্যার, দেখো নিচ্ছি। যে আমি 3টা প্রশ্ন দিব, 3টা প্রশ্ন নেক্সট ক্লাসে লিখবা। দেখো, সুযোগ ব্যয় কি? উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণা ব্যাখ্যা করো। 1। স্যার এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, দেখো। স্যার এটা আবার বলে ভালো হতো, সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় কি? প্রশ্নবোধক। উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণা ব্যাখ্যা করো। সুযোগ ব্যয় কি? উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে, হ্যাঁ, সুযোগ ব্যয় কি? প্রশ্নবোধক। উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণা ব্যাখ্যা করো। স্যার, স্যার উৎপাদন, উৎপাদন সম্ভাবনা রেখার, সম্ভাবনা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণা ব্যাখ্যা করো। এটা একটা প্রশ্ন। 2 নাম্বার। 2 নাম্বার লেখা হচ্ছে, মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ চিত্রের মাধ্যমে আলোচনা করো। মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ চিত্রের মাধ্যমে
আলোচনা করো। মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ চিত্রের মাধ্যমে আলোচনা করো। মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ চিত্রের মাধ্যমে আলোচনা করো। মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ চিত্রের মাধ্যমে আলোচনা করো। 3 নাম্বার। স্যার নেক্সট 3 নম্বর প্রশ্ন হচ্ছে তোমার গণতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থার মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো। গণতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা ও ইসলামী অর্থব্যবস্থার মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা ও ইসলামী অর্থব্যবস্থার মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো। গণতান্ত্রিক অর্থব্যবস্থা, শোনো, স্যার ধনতান্ত্রিক পার্থক্য দুইটা দিলে ভালো হতো না, মানে একবারে সবগুলো পার্থক্য। হ্যাঁ, সবগুলো পার্থক্য দিছি এই জন্য, তাহলে অধ্যায়টা শেষ হয়ে যায় আর কি, বুঝছো না? তাই তোমাদের 4টা বৈশিষ্ট্য শিখলে তোমাদের জন্য লাভ হবে। খুব বেশি পার্থক্য দিতে হবে না, 6-7টা পার্থক্য সবগুলোর সঙ্গে মিলে এই টাইপের 6-7টা পার্থক্য জানবা, তো তুমি নিজেও বুঝবা যে আসলে কোন জায়গায় কি তোমার বলতে হবে, কোন জায়গায় কি লিখতে হবে, বুঝছো? তোমার সুবিধা হবে এই আর কি। তার মানে হচ্ছে আমরা 3টা প্রশ্ন লিখবো নেক্সট ক্লাসে। সুযোগ ব্যয় কি? উৎপাদন সমানরেখার সাহায্যে সুযোগ ব্যয় ধারণা ব্যাখ্যা করো 1। দ্বিতীয়ত হচ্ছে তোমার মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ চিত্রের মাধ্যমে আলোচনা করো 2। 3 নম্বর হচ্ছে তোমার ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র ও ইসলামিক অর্থব্যবস্থার পার্থক্য আলোচনা। শেষ। এই হচ্ছে আমাদের তোমার নেক্সট ক্লাসে তোমাদের বাড়ির কাজ। আচ্ছা, এখন যেহেতু সময় আছে, দেখি আমাকে একটু তোমার কে আছে এখানে দেখি। আমির 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 জি স্যার। আচ্ছা, ক্লাস ঠিকমতো হচ্ছে? ক্লাস করতেছো তো ঠিকমতো নাকি? ক্লাস করছো? জি স্যার, জি স্যার, আগের ক্লাসে একটু গ্যাপ পেয়েছে স্যার। স্যার আগের ক্লাসে লিংকে ঢুকতে পারি নাই, সমস্যা হয়। জি স্যার, আমিও ঢুকতে পারি নাই। কেন কেন তোমরা গ্রুপগুলোতে দেখো না? তোমরা তো ই এবং এফ দেখছি স্যার, ওই লিংকে ঢুকতে পারি নাই। তাই নাকি? পারি না স্যার মাঝে মাঝে লিংকে অনেক সমস্যা দেয় স্যার, ঢোকা যায় না, নকড আউট করে দেয় বা ঢুকতে পারি না, এন্টার করা যায় না। পারিনি একটা ক্লাসে। না, এটা হতে পারে, এটা অবাক হওয়ার কিছু না, এটা হইতে পারে কখনো কখনো। আরেকটা জিনিস হচ্ছে তোমাদের আসলে দেখো কি বলে, এই অনলাইনে তো আসলে তোমার হচ্ছে সব জিনিস তো আর বুঝো নাই। আমরা তো আমাদের চেষ্টা থাকবে অনলাইনে তোমাদেরকে 100% দেওয়ার, বাট আসলে স্টিল ক্লাসরুমে যেইভাবে আমরা ক্লাস নিতে পারতাম, বোর্ডে যেভাবে ক্লাস নেওয়া যায়, এইভাবে কিন্তু আসলে এইভাবে অনলাইনে পরিপূর্ণভাবে হবে না। এটা স্বাভাবিক, তোমাদেরকে এটা মেনে নিতে হবে। থাকে না স্যার, এটা সম্ভব না। তবে আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা তোমাদের এই বুঝতে যদি কোনো জিনিসের সমস্যা হয়, যে বুঝতে পারতেছো না, যে স্যার এটা বুঝি নাই, তোমরা আমাকে আমার কি বলে মেসেঞ্জারে আছে, তোমরা যে গ্রুপটা আছে না, তোমাদের বিভিন্ন গ্রুপ আছে না, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ইয়াতে বিভিন্ন গ্রুপ আছে তো তোমাদের, সেখানে তোমরা প্রশ্ন বলবা যে স্যার এটা বুঝি নাই, তাহলে আমি নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব। হোয়াটসঅ্যাপে প্রশ্ন বলতে না করছে তো নিশ্চিত, তাই নাকি? ও আচ্ছা, তাহলে থাক। হ্যাঁ, ক্লাস টিচার যেটা বলছে দিলেই রিমুভ করে দেয়। আচ্ছা, তাহলে দরকার নাই। তোমরা তোমাদের প্রশ্নগুলা, তোমাদের যদি কোনো জিনিস বুঝতে কষ্ট হয়, তোমরা এইভাবে ক্লাসেই আমাকে সরাসরি বলবা, বুঝছো? আমি মোটামুটি তোমাদের প্রশ্ন যা করবো মোটামুটি আমি উত্তর দিতে পারবো বলে আমার মনে হয়, ইনশাআল্লাহ, মানে মোটামুটি নিশ্চিত। আর হচ্ছে আর তোমরা যে কোনো ধরনের সমস্যায় পড়লে তোমরা ক্লাস টিচারের সঙ্গে সবসময় যোগাযোগ রাখবা। যে কোনো ধরনের কথা ক্লাস টিচারের সঙ্গে শেয়ার করবা। মনে করো যে আমার পড়া তোমরা বুঝতে পারতেছো না, ধরো তোমরা সমস্যাটা কাকে বলবা বলো তো? তোমরা বলবা ক্লাস টিচারকে, স্যার ক্লাসটা বোঝা যাচ্ছে না স্যার, একটু যদি স্যার বিষয়টা দেখতেন, বুঝছো? যে কোনো শিক্ষক, তোমাদের যারা ক্লাস টিচার, তোমরা তো বিভিন্ন ক্লাস, তোমাদের আসলিমা ম্যাডাম হচ্ছে এফ সেকশনের ক্লাসে খুবই ভালো ম্যাডাম, আবার হচ্ছে তোমার মোস্তফা স্যার, তোমার হচ্ছে ই সেকশন খুবই ভালো মানুষ। তোমাদের ব্যক্তিগত যে কোনো ধরনের সমস্যা ক্লাস সংক্রান্ত তোমরা কিন্তু অবশ্যই ক্লাস টিচারের সঙ্গে শেয়ার করবে, বুঝছো? তোমরা আবার যেহেতু তোমরা আমাদের ছাত্র, তোমরা সমস্যায় পড়লে এটা আমাদের জন্য একটা বিব্রতকর অবস্থা, কারণ তোমাদের সমস্যা সমাধানের জন্যই কিন্তু আমরা বসে আছি, বুঝছো না? এই জন্য তোমরা হচ্ছে সবসময় ক্লাস টিচারের সঙ্গে
একটা ভালো সম্পর্ক বজায় রাখবে সব সময়। আর তোমাদের ক্লাস টিচারের সঙ্গে তোমাদের 2 বছরের সম্পর্ক থাকবে কিন্তু, এবং সব সর্বক্ষেত্রে তোমাকে ক্লাস টিচারই সাহায্য করবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, অনেক কথা বললাম আজকে। তোমরা কষ্ট করে প্রথম অধ্যায়টা ভালো করে পড়বা, এবং হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় ঢুকবো ইনশাআল্লাহ, বুঝছো? তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি ওয়ালাইকুম স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।